কনসেপ্টটা আজকে আমরা টোটালটা পড়বো। ডেরিভেটিভ কাকে বলে, অপশন কাকে বলে, পুট অপশন কল অপশন কাকে বলে, এই জায়গাটা আমরা আগে পড়ে নেব। কনসেপ্টটাকে একটু বোঝাই, প্রবলেমটাই আগে সলভ করে দিই। আচ্ছা, স্টক স্প্লিট, আর একটা কনসেপ্ট হচ্ছে বোনাস শেয়ার। ওকে, অনেক সময় এই যে দুটো ঘটনা, এই দুটো ঘটনাই ডিপেন্ড করছে কোনো একটা কোম্পানির বোর্ড মিটিং এর ডিসিশনের উপর। ঠিক আছে, তারা তাদের যে মিটিং চলে, তারা তাদের ডিসিশনের উপরে কোনো একটা স্টকের প্রাইস কি হবে বা হবে না সেটা মার্কেট প্রাইসের উপর তো ডিপেন্ড করে। এবার যদি সেটাকে এক্সটার্নালি চেঞ্জ করতে হয়, সেটা ডিপেন্ড করে একটা বোর্ড মিটিং এর উপর। আমরা একটা এক্সাম্পল নিই কেমন হয় ব্যাপারটা। ধরে নেওয়া যাক যে কোনো একটি কোম্পানির, ধরা যাক এপিস টি হাবের শেয়ার প্রাইসের দাম, সাপোজ এক পিস শেয়ারের দাম হচ্ছে 10 টাকা। এবার এখানে এবিসি, এক্স ওয়াই জেড, এরকম ডট 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 এন নাম্বার অফ পার্সন আছে যাদের কাছে এপিস টি হাবের ডিফারেন্ট নাম্বার অফ শেয়ারস আছে। ধরে নেওয়া যাক এবিসির কাছে আছে 10টা, এর কাছে আছে 20টা, এরকম ভাবে 30টা, কারোর কাছে আছে 5টা। এন নাম্বার অফ শেয়ারস এখানে আছে কারোর কাছে 25টা। এবার এই যে শেয়ারগুলি রয়েছে, স্টক স্প্লিট মানে এই শেয়ারটা ভেঙে যাওয়া। ভেঙে যাওয়া মানে একটা স্টকের প্রাইসটা কোথাও না কোথাও ডিভাইডেড হওয়া। লাইক স্টক স্প্লিট বিভিন্ন ভাবে হতে পারে, মানে 1:2 রেশিওতে হতে পারে, 1:3 রেশিওতে হতে পারে। ন্যাচারালি ম্যাক্সিমাম টাইমে 1:2 রেশিওতে হয়। মানে এই যে 10 টাকা দামের যে শেয়ারটা আছে, সেটা হয়তো এক পিস শেয়ারের দাম হয়ে গেল 5 টাকা। তার মানে কি, যে ব্যক্তির কাছে 10টা শেয়ার ছিল তার কাছে কোয়ান্টিটিটা বেড়ে হয়ে যাবে 20টা, যার কাছে 20টা ছিল তার কাছে হয়ে যাবে 40টা, যার কাছে 30টা ছিল তার কাছে হয়ে যাবে 60টা, সো অন। স্টকটা স্প্লিট করলো। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? এবার পরের প্রশ্ন, স্টক স্প্লিট হয় কেন, রিজন কি? আগের দিনকে আমি একটা বুঝিয়েছিলাম, লাইক হয়তো 10 টাকায়, বা এরকম যদি এক্সাম্পল নিই, লাইক কোনো একটা শেয়ারের দাম হয়তো খুবই 1000 টাকা, তো সেই শেয়ারটাতে সাধারণ মানুষ এন্ট্রি নিতে পারছে না। হায়, আরেকবার বলতে হবে, তুমি শুনলে না? স্প্লিট মানে ভেঙে যাওয়া। স্প্লিট মানে ভেঙে যাওয়া, লাইক এবিসি একজন, এক্স ওয়াই জেড একজন, এন হচ্ছে আরেকজন। তো হয়তো তার কাছে 10টা শেয়ার আছে, কারোর কাছে 20টা, কারোর কাছে 30টা, এরকম সো অন, ডিফারেন্ট নাম্বার অফ শেয়ার দে আর হোল্ডিং। স্প্লিট করার অর্থ হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল শেয়ারকে ভেঙে দেওয়া। লাইক একটা বিস্কিট আছে, তো এই বিস্কিটটাকে আমি যদি টুকরো করে দিই, তাহলে এটা 1 নাম্বার বিস্কিট হয়ে যাবে, এটা 2 নাম্বার বিস্কিট হয়ে যাবে, সাইজটা আমার ছোট হয়ে যাবে। জাস্ট স্প্লিট কনসেপ্টটার মানেই হচ্ছে সেটা। তো টোটাল বিস্কিটটা যদি আমার 5 টাকা দাম হয়, তাহলে এই বিস্কিটটার দাম 2.5 টাকা, এই বিস্কিটটার দাম 2.5 টাকা। কনসেপ্টটা জাস্ট সিমিলার। একটা স্টকের দাম 10 টাকা, স্প্লিট হয়ে, স্প্লিট কত রেশিওতে হবে এটা ডিপেন্ড করে কোম্পানির উপর, 1:2 বা 1:3। মানে একটা যদি কারোর কাছে থাকে সে দুটো পেয়ে যাবে, একটা যদি কারোর কাছে থাকে সে তিনটে পেয়ে যাবে, তার প্রাইসটা সেইভাবে ডিভাইড হবে। তো আমি 10 টাকা ধরেছি, তাহলে এই দামে কোনো একজন ব্যক্তি 1:2 হলে দুটো শেয়ার পাবে। যেমন এখানে 10টা থাকলে 20টা পাবে, 20টা থাকলে সে 40টা পাবে। বুঝলে বিশ্বজিৎ এবার? এবার কোনো একটা শেয়ারের স্প্লিটিং করা হয় তার কারণ কি? কোনো একটা শেয়ারকে স্প্লিটিং করার পিছনে তার মেইন রিজন হচ্ছে, স্প্লিট হলে আলটিমেটলি দেখা যায় ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল সেখানে এন্ট্রি নিতে পারে। অ্যাক্সেসেবল, আর কিছুই না, জাস্ট অ্যাক্সেসেবল, কোম্পানিকে ফ্লারিশ করা। তাই অনেক সময় দেখা যায় কোনো একটা শেয়ার, হ্যাঁ, প্রাইসটা তো সেম থাকছে। ধরো তোমার কাছে এপিএসটি হাবের এক্সাম্পলটা, তোমার কাছে এপিএসটি হাবের 100 পিস শেয়ার আছে যার দাম হচ্ছে 10 টাকা। তাহলে এখানে টোটাল তুমি খরচ কত করেছো? 1000 টাকা, 10 পিস শেয়ার। এবার মানে সরি, 100 পিস শেয়ার, 10 টাকা হচ্ছে দাম। এবার পরের বার দেখা যাবে হচ্ছে গিয়ে শেয়ার প্রাইসের দাম 5 টাকা হয়ে গেল, পিস হয়ে গেল 200।
তাহলে তুমি সেই 1000 টাকাই তোমার কাছে থাকলো। শর্ট টার্মের ক্ষেত্রে এটার কোনো লাভ নেই, লং টার্মের ক্ষেত্রে লাভ আছে। কখন? যখন এই 5 টাকাটাই ভবিষ্যতে গিয়ে বাড়তে 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 হয়তো হয়ে গেল কোনো একটা কোম্পানির 250 টাকা, তখন তোমার কাছে 100-র বদলে 200 শেয়ার আছে। এবার এটার লাভটা তখনই কেউ পাবে যখন যে শেয়ারটিকে লং টার্মে ইনভেস্ট করবে। বাট কোম্পানি এইসব ভেবে স্প্লিটিং করে না, কোম্পানি স্প্লিটিং করে মার্কেটে অ্যাক্সেসিবল হওয়ার জন্য ম্যাক্সিমাম ইনভেস্টরদের কাছে। বোঝাতে পেরেছি আমি পুরো কনসেপ্টটা? আচ্ছা, এবার বোনাস শেয়ার কনসেপ্টটা কি? বোনাস শেয়ার কনসেপ্ট হচ্ছে খুশি খুশি যদি কাউকে বোনাস দেওয়া হয়, সিম্পল ব্যাপার। বোনাস শেয়ারের কনসেপ্ট মানেই হচ্ছে সেটা সিম্পল। লাইক এবিসির কাছে 10 পিস শেয়ার আছে এবং কোম্পানি বলল যে যাদের কাছে 10 পিস করে শেয়ার আছে 10টার বেসিসে একটা করে শেয়ার বোনাস দেওয়া হবে। বিশ্বজিতের কাছে 100 পিস শেয়ার আছে, তাহলে বিশ্বজিৎ ফ্রি ফ্রি 10 পিস শেয়ার পেয়ে যাবে ফ্রিতে। এবার এই যে কটার বেসিসে কটা বোনাস হবে এটাও ডিপেন্ড করে কোম্পানির ডিসিশনের উপর, বোর্ড মিটিং এর ডিসিশনের উপর। এটা ডিপেন্ড করে তাদের ডিসিশনের উপর, কোম্পানি টু কোম্পানি এটা ভ্যারি করে। ঠিক আছে, সিম্পল ব্যাপার। বোনাস কেউ 10টাতে একটা দেয়, কেউ 5টাতে একটা দেয়, কেউ 20টাতে একটা দেয়, এটা ডিপেন্ড করছে। ক্লিয়ার? বোনাস শেয়ার। আচ্ছা, নেক্সট এবার আমাদের আরেকটা যে কনসেপ্ট রয়েছে যেটাতে আমি আজকে যাব বলছিলাম, দ্যাট ইজ কনসেপ্টটা হচ্ছে ডেরিভেটিভস, আমাদের যেটা বাকি ছিল এই পার্টটা। সো ডেরিভেটিভ কাকে বলে? সো ডেরিভেটিভ কথার মধ্যেই লুকিয়ে আছে ডেরিভেটিভের মানে। ডেরিভেটিভ কোনো কিছুকে যখন আমি ড্রাইভ করছি, এবার দাঁড়াও আমি এখান থেকে একেবারে বলি। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি যখন কোনো কিছুকে ডিরাইভ করছি, আমাদের একটা ডিরাইভ ডিমান্ড আমরা পড়েছিলাম, মনে আছে? আমরা ডিরাইভ ডিমান্ড পড়েছিলাম। কি পড়েছিলাম ডিরাইভ ডিমান্ডে? কে বলতে পারবে ডিরাইভ ডিমান্ডে আমরা কি পড়েছিলাম? বলো। ম্যাম, ডিরাইভ ডিমান্ডটা হচ্ছে মানে একটা ফিনিশড প্রোডাক্টের ডিমান্ড বাড়লে ওই প্রোডাক্টটা যে র মেটেরিয়াল দিয়ে তৈরি তার ডিমান্ডও বাড়তে থাকবে। এক্সাম্পল দাও। এক্সাম্পল দাও। যা পালিয়ে গেল। আচ্ছা, শম্পা এক্সাম্পল দাও। হ্যাঁ, এক্সাম্পলটা আমি বলছি। ধরুন আমার হুইটের প্রোডাকশন ডিমান্ড বেড়েছে, সো তার জন্য আমার কি হবে না, লেবারের ডিমান্ড বাড়বে। অ্যাজ ওয়েল লেবারের যেহেতু আমার ডিমান্ড বেড়েছে, তাহলে ফ্যাক্টর অফ প্রোডাকশনের, যেমন ধরুন ফার্টিলাইজার, তারও ডিমান্ড বেড়ে যাবে। এটাকে ডিরাইভ ডিমান্ড বলে। আরেকবার শুনি, কিসের ডিমান্ড বেড়েছে? হুইটের ডিমান্ড বেড়েছে। হুইট, হ্যাঁ, হুইটের ডিমান্ড বেড়েছে, তাহলে হুইটের প্রোডাকশন বাড়াতে হবে, তার জন্য আমার লেবারের ডিমান্ডটা বেড়েছে। এটা একটা ডিরাইভ ডিমান্ড। অ্যাজ ওয়েল ধরুন আমার আবার ডিমান্ড হচ্ছে ফ্যাক্টর অফ প্রোডাকশন, সেদিক থেকে যদি দেখি হয়তো ফার্টিলাইজারের ডিমান্ডটা বেড়ে গেছে, কারণ আমার হুইট প্রোডাকশন করতে ফার্টিলাইজার লাগবে, সো ফার্টিলাইজারেরও ডিমান্ডটা বেড়ে গেল। বেশ, তো বুঝলে বাকিরা? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আরেকবার দিলাম আনজুম, হয়তো তুমি নিতে পারলে না, ধরতে পারলে না। আচ্ছা, আমার একটা ফোন আসছে দরকার, একটু দাঁড়াও। ওকে। সো ডিরাইভ ডিমান্ডের ব্যাপারটা তাহলে আমরা মোটামুটি জানি। আচ্ছা, ডেরিভেটিভ কনসেপ্টটা হচ্ছে এমন একটা কনসেপ্ট যেই কনসেপ্টটা কোথাও না কোথাও থেকে ডিরাইভড হয়ে আসছে। এবার ডেরিভেটিভ ব্যাপারটা কিসের সাথে কানেক্টেড সেটা আমি বলছি। লাইক একটা ডেফিনেশন ওয়াইজ আমাদের শেয়ার মার্কেট বা স্টক মার্কেটকে নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে। সেটা হচ্ছে কি, আমরা অলওয়েজ শুনতে পাই যে স্টক মার্কেটে আজকে কেউ এন্ট্রি নিয়ে কালকেই সে বড়লোক হওয়ার চেষ্টা করছে, এরকম কনসেপ্ট আছে যাদের। তো পয়েন্টটা হচ্ছে গিয়ে যে স্টক মার্কেট ইটসেলফ দিস ইজ আ লং টার্ম মার্কেট, রাইট? আমরা যখন পড়ি তখন এটা তো লং টার্ম মার্কেট, আমাদের যে পড়াশোনাটাতে রাখি। স্টক মার্কেট কিসের পার্ট? ক্যাপিটাল মার্কেটের পার্ট। আর ক্যাপিটাল মার্কেট কার 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 সাথে কানেক্টেড? লং টার্ম মার্কেট।
তো যখন আমাদের স্টক মার্কেটের একটা পার্ট, সেটা হচ্ছে ইকুইটি মার্কেট, যেই মার্কেটটাতে সবাই এই স্টক কেনা বেচা করে, ঠিক আছে, এটা হচ্ছে ইকুইটি মার্কেট। এবার এই ইকুইটি মার্কেটের ম্যাক্সিমাম যদি বলো কি 10 to 20% ট্রেড হয়, বাকি 80% ট্রেড হয় আমার ডেরিভেটিভ মার্কেটে। এই কিছুদিন আগে সম্পাই বলছিল যে এত যদি লাভ হয়, মেবি রাত্রিবেলার ক্লাসটাতে, তাহলে কই দেখতে কেন পাই না, তার উত্তরটাই হচ্ছে এটা, যে ইকুইটি মার্কেটে 10 to 20% ট্রেডিংটা আমার গোটা ইন্ডিয়ান ইকোনমিকে রিপ্রেজেন্ট করে না। গোটা বাকি 80%টা আমার ডেরিভেটিভ মার্কেট থেকে আসে। তার মানে কি, সিম্পল, তুমি কোনো একটা শেয়ার মার্কেটে অ্যাকাউন্ট খুললে, মানে কোনো একটা ব্রোকারেজ থেকে অ্যাকাউন্ট খুললে, সেখানে কোনো একটা কোম্পানির শেয়ার কিনলে, তারপরে বেচে দিলে, আজকে মনে হলো কালকে রাখলে, এই যে পারপাসটা, মানে নর্মাল নর্মাল যারা রিটেল মানুষরা করে, তা যারা একটু শেয়ার কেনা বেচা করে লাভ পেলেই ভাবে যে তারা শেয়ার মার্কেট বুঝে গেছে, দে আর বেসিক্যালি পার্টিসিপেন্ট অফ ইকুইটি মার্কেট। বাট এর বিয়ন্ডে গিয়ে ফরওয়ার্ড মার্কেট, ফিউচার মার্কেট, অপশন মার্কেট, কল পুট মার্কেট যেগুলি রয়েছে, কমোডিটি মার্কেট, দে আর টার্মড অ্যাজ দি ডিফারেন্ট মার্কেট। ঠিক আছে, এবার ওই মার্কেটটাই হচ্ছে বাকি 80%। ঠিক আছে, ওগুলোই হচ্ছে মেইন, ওগুলো দিয়েই ম্যাক্সিমাম ট্রেডিংটা হয়, ওগুলো দিয়েই ওঠা নামা সবটা হয়। এবার আমাদের জাস্ট ডেফিনেশন ওয়াইজ কাজ, আমি তোমাদের ডেফিনেশন ওয়াইজ বোঝাবো, কারণ আমাদের এক্সামে যতটা দরকার আমরা সেটুকুই পড়বো। তো ডেরিভেটিভ ইটস আ কন্ট্রাক্ট, ঠিক আছে, যেখানে একটা কথা মাথায় রাখবে, এই যে ডেরিভেটিভ নিয়ে আমরা কথা বলছি, দে আর বেসিক্যালি ট্রিটেড, বা বলা যেতে পারে দিস কন্ট্রাক্ট ইজ বিটুইন দি টু পার্টি, দুইজনের বেশি এখানে কেউ থাকবে না। শেয়ার মার্কেটে কি হলো, আমি এফপিও লঞ্চ করলাম, আইপিও বা এফপিও লঞ্চ হলো, তার রেসপেক্টে এন নাম্বার অফ পার্সন সেখানে শেয়ার কেনা বেচা করতে পারে, আজকে কেউ কিনলো, ওইটা কেউ বেচে দিল এক্সচেঞ্জের থ্রু দিয়ে। বাট ডেরিভেটিভ কন্ট্রাক্টে অলওয়েজ দুটো পার্টি এখানে থাকতে হবে, এই কন্ট্রাক্টটা দুটো পার্টির কন্ট্রাক্ট। ঠিক আছে, এবার এই যে কন্ট্রাক্টটা, এটা দুটো পার্টির, এই যে কন্ট্রাক্ট আমরা দেখতে পাচ্ছি, সিম্পল ব্যাপার, এখানে দুটো পার্টির, তার মানে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ম্যাটার করছে। লাইক আমি কারোর সাথে এখানে পার্টিসিপেট করছি, তাহলে আমি যার সাথে পার্টিসিপেট করব, কন্ট্রাক্ট মানে কি, দুটো পার্টির ডিসিশনকে এখানে অ্যাকসেপ্টেন্স দিতে হবে, কন্ট্রাক্ট। এবার এখানে দেখো লেখা আছে, ডেরিভেটিভ ইজ আ কন্ট্রাক্ট বিটুইন টু পার্টি হুইচ ডিরাইভস ইজ ভ্যালু প্রাইস ফ্রম অ্যান আন্ডারলাইং অ্যাসেট। কোনো একটা পার্টিকুলার অ্যাসেট আছে, সেই অ্যাসেটের থেকে যখন এই ডেরিভেটিভের ভ্যালুটা বেরিয়ে আসে, সেটা হচ্ছে ডেরিভেটিভ মার্কেট, ডিরাইভড হচ্ছে, ওই জন্য আমি ডিরাইভড এর সাথে একে বললাম। সাপোজ কিছু একটা আছে, আমি বোঝাচ্ছি, সবটাই বোঝাচ্ছি, কিছু একটা পয়েন্ট আছে, যেই পয়েন্টের উপর বেস করে আমরা বলতে পারি যে ওই পার্টিকুলার অ্যাসেটের উপর বেস করে আমি ডিসিশন নিচ্ছি, আমি বলতে দুটি পার্টি ডিসিশন নিচ্ছি যে ভবিষ্যতে ওই জিনিসটার, ওই অ্যাসেটটার দাম বাড়বে না কমবে। এইটুকু বোঝা গেল? তারপরে আসছি আমরা, জাস্ট এইটুকু বোঝা গেল? হুম, বেশ। এবার আমি এক একটা এক্সাম্পল নিয়ে আমরা কথা বলবো। তো মোস্ট কমন টাইপ অফ ডেরিভেটিভস আর ফিউচার অপশন ফরওয়ার্ড সোয়াপ, এখানে রইলো, আসছি বোঝাচ্ছি। ফিউচার অপশন ফরওয়ার্ড সোয়াপ, তো তোমার পরীক্ষাতে দুটো কোশ্চেন আসতে পারে এই লাইনটা থেকে। এক, ডেরিভেটিভ কন্ট্রাক্ট বিটুইন ওয়ান পার্টি, টু পার্টি, থ্রি পার্টি, মোর দ্যান থ্রি পার্টি, সো ইটস বিটুইন টু পার্টি। ফার্স্ট কোশ্চেন আনসার হচ্ছে এটা। নেক্সট হচ্ছে গিয়ে, ইট ডেরাইভস ভ্যালু ফ্রম ইটস আন্ডারলাইং অ্যাসেট। ঠিক আছে, তার মানে ভ্যালুটা, এই ডেরিভেটিভটা কোথা থেকে হয়, আন্ডারলাইং অ্যাসেট থেকে। আর একটা পয়েন্ট এরকম ফিউচার অপশন ফরওয়ার্ড সোয়াপস দিয়ে বলতে পারে হুইচ টাইপ অফ মার্কেটের পার্ট এটা, যদি এরকম দেয় তাহলে ওটা আমার ক্যাপিটাল মার্কেটের পার্ট। মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, বিভিন্ন মার্কেটের নাম দিয়ে দেবে, ওটা ক্যাপিটাল মার্কেটের পার্ট। তোমাদের কোশ্চেন ডাব্লিউবিসিএস এর প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ড আসে, বেশ কিছু অ্যানালিটিক্যাল কোশ্চেন আসে, বাট প্রিলিতে তো একদম বাচ্চাওয়ালা কোশ্চেন আসে, মানে যেটাতে পুরো ফুল মার্কস পাওয়া যায়। আর মেন্সে যা কিছু কোশ্চেন আসে, কারেন্ট অ্যাফেয়ার্স বেসড হোক বা যাই হোক না কেন, প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ড আসে, মানে ইকোনমিক্সে অনেক সুন্দরভাবে স্কোর তোমরা করতে পারবে। তো এবার দেখো, দ্য মোস্ট কমন টাইপ অফ ডেরিভেটিভস এ ফিউচার অপশন ফরওয়ার্ড সোয়াপ। এবার আমি ফিউচারকে নিয়ে কথা বলবো এবং ফরওয়ার্ডকে নিয়ে কথা বলবো, অপশনকে আমি পরে আসছি।
ফরওয়ার্ড কন্ট্রাক্ট অ্যান্ড ফিউচার কন্ট্রাক্ট মাথায় নিয়ে নাও, দে আর বেসিক্যালি সেম। আগের দিনকে আমি অল্প অল্প বলেছিলাম, আজকে আরো একটু কাস্টমাইজ করে বলছি। সো ফরওয়ার্ড কন্ট্রাক্ট অ্যান্ড ফিউচার কন্ট্রাক্ট দে আর বেসিক্যালি সেম, এটা মাথায় রাখো, ঠিক আছে। এবার এখানে দেখা যাচ্ছে যে এই যে ফরওয়ার্ড কন্ট্রাক্ট অ্যান্ড ফিউচার কন্ট্রাক্ট রয়েছে, সেখানে দুটোই সামনের দিকের কথা আসছে, তো সামনের দিকে মানে আগামী দিন, সামনের, ঠিক আছে। তাহলে ব্রেনের মধ্যে এটাও নিতে হবে যে এই যে কন্ট্রাক্টটা থাকছে দুটি পার্টির মধ্যে, বাই অ্যান্ড সেলিং, সেটা ডেফিনেটলি ফিউচার কোনো ডেটের উপর ডিপেন্ড করে থাকবে, ফিউচার কোনো ডেট। ক্লিয়ার? হুম, হোপফুলি ক্লিয়ার। সো ফরওয়ার্ড কন্ট্রাক্ট বিটুইন টু পার্টিস এবং ফিউচার কন্ট্রাক্টও বেসিক্যালি তাই। ডিসকানেক্ট হয়ে গেছে? হ্যাঁ? না, না, ঠিক আছে। আচ্ছা, তো ফরওয়ার্ড কন্ট্রাক্ট আর ফিউচার কন্ট্রাক্টের মধ্যে এখানে আমরা যদি বুঝি, আমি আগের দিনকে একটা এক্সাম্পল নিয়েছিলাম, ওই এক্সাম্পলটাই এখানে কন্টিনিউয়েশন করছি। সাপোজ এখানে এবিসি একটি কোম্পানি আছে, এগুলো ওয়ান টাইম মাথায় নিয়ে নেওয়ার মতো, বুঝে নাও নিজের মতন করে। এবং এখানে ধরে নেওয়া যাক একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে, ধরে নেওয়া যাক রাহুল। কি করছে রাহুল? হচ্ছে সে হচ্ছে সাপোজ পটেটো এখানে উৎপাদন করে, এবিসি কোম্পানি, সে হচ্ছে হয়তো চিপস বানায়। তো এখানে বক্তব্য এদের মধ্যে ডিসিশন হলো, আমরা সবাই জানি যে খুবই স্বাভাবিকভাবে কোনো জিনিসের সবজির দাম কখনো সিমিলার থাকে না, সেখানে একটা প্রবলেম ফেস করে। তো সেই কারণে হয়তো একটা ডিসিশন এরকম টাইপের নেওয়া হলো যে রাহুল এখানে বলল যে 100 কেজি আলুর তার যে খরচটা হয় সেটা ধরে নেওয়া যাক, আচ্ছা হিসাবের সুবিধার্থে আমরা যদি এভাবে ধরি যে 10 কেজি আলুর জন্য তার সাপোজ খরচা হয় হচ্ছে 500 টাকা। আমি জাস্ট ধরছি এক্সাম্পল, হ্যাঁ। কি আলু? যার মধ্যে সুগার থাকে না, কন্টেন্টে শর্করাতে কোনো প্রবলেম হয় না, কার্বোহাইড্রেট ফ্রি, এরকম টাইপের সামথিং কিছু বেনিফিটেড আলু এরকম, যার জন্য এত টাকা দাম। তো 10 কেজি একটা আলুর এখানে 500 টাকা। এবার দেখা গেল যে আজকে হচ্ছে 2023-এর 7/2, তাকে এই আলুটা বিক্রি করতে হবে 2023-এর 7/6, ঠিক আছে, ওকে। এবার এই যে এই টাইমটাতে 4 মাস বাদে এই আলুটার কত টাকা দাম পাবে রাহুল জানে না, খুবই স্বাভাবিকভাবে। হতে পারে এই 500 টাকাটা 400 টাকা হয়ে যেতে পারে মার্কেটের প্রাইস, বা 600 টাকাও হতে পারে। বাট এটা একটা খুবই কোশ্চেন মার্কের ব্যাপার। 400 টাকা হলে ভীষণ ক্ষতি, 600 টাকা হলে তো ক্ষতিই নেই, বাট 400 টাকা হলে ক্ষতি। এই নিয়ে রাহুল খুবই চিন্তিত যে ব্যবসা করবে কি করবে না। এবিসি কোম্পানি, সে আবার মার্কেটে, তারা এই আলু দিয়েই চিপস বানায়, তাদেরও রিকোয়ারমেন্ট রয়েছে। এবার তারা বস্তা প্রতি দিতে রাজি কত টাকা? 600 টাকা, কথার কথা। কিন্তু আজকে তাদের রিকোয়ারমেন্ট রয়েছে 600 টাকা তার দিতে রাজি, বাট সামহাউ দেখা যাচ্ছে যে এগেইন এইরকমই অ্যাপ্রক্সিমেট একটা ডেট, সেই ডেটে এই আলুটি তারা 600 টাকায় আদেও পাবে কিনা তারা জানে না। হতে পারে সেটা 700 টাকা হয়ে যেতে পারে, হতে পারে সেটা 500 টাকা হয়ে যেতে পারে। এগেইন এই কোম্পানির ক্ষেত্রেও এটা একটা রিস্কি ব্যাপার যে 700 টাকায় পাবে না 500 টাকায় পাবে। 500 টাকায় পেলে তো ওয়েল অ্যান্ড গুড, বাট 700 টাকায় পেলে এগেইন তাদের কাছে এক্সট্রা খরচা। তো এইরকম দুটো পার্টি যখন নিজেদের মধ্যে কন্ট্রাক্ট করে, ফরওয়ার্ড কন্ট্রাক্ট তাকে বলে, ঠিক আছে। যেই কন্ট্রাক্টে ডিসিশন হয় এই হচ্ছে 500, এই হচ্ছে 600, আমি 550-এ রাজি করলাম ডিলটা, যাতে এবিসি কোম্পানিরও 50 টাকা এখানে লাভ হলো, রাহুলেরও 50 টাকা লাভ হলো, ঠিক আছে। বোঝা গেল? ক্লিয়ার সবার কি বলতে চাইলাম? হুম। এবার এই যে ফরওয়ার্ড কন্ট্রাক্টে এরকম ব্যাপার হয়ে যায় যে সাপোজ এই এই যে ডেটটা আমার কাছে ক্লিয়ার করা আছে, আমার কাছে এগ্রিমেন্টে এই ডেটটা মেনশন করা থাকবে
এবং এই যে স্পেসিফিক যে ডেট, এই ডেটে এসে যদি মার্কেটে 600 টাকা আলু হয়ে যায়, তাতে এবিসি কোম্পানির টেনশন নেওয়ার দরকার নেই, কারণ সে 550 টাকাতে পাচ্ছে, 600 হোক কিংবা 700 হোক, তার কোনো টেনশনের দরকার নেই। ওদিকে রাহুলেরও টেনশনের দরকার নেই, সেটা 400 হলে ও ওর নিজের নির্ধারিত দামই ও পাচ্ছে টাকাটা। এটা হচ্ছে সুবিধা, বাট এক্ষেত্রে একটা ভীষণ বড় অসুবিধাও আছে। তো সেই অসুবিধাটা কি? সেই অসুবিধাটা হচ্ছে গিয়ে এখানে একটা ভীষণ রকম বড় অসুবিধার কারণ হচ্ছে গিয়ে এই যে ফরওয়ার্ড কন্ট্রাক্টটা থাকে, তার কোনো মানে বাধ্যবাধকতা থাকে না এই দুটি পার্টির মধ্যে যে এই দিন বাদে গিয়ে তারা সেটা মানবে এবং সেটা তাকে দেবেই। এটা হচ্ছে ফরওয়ার্ড কন্ট্রাক্টের একটা অসুবিধা বলতে পারো। তার মানে এখানে সমস্যা আমরা বুঝতে পারছি, রাইট? বোঝা গেল সমস্যাটা কি? হুম, আচ্ছা। এবার এই সমস্যাকে মানে যে এরা যে যে লিগাল এগ্রিমেন্ট, এটাতে কোনো লিগাল এগ্রিমেন্ট থাকে না, কন্ট্রাক্ট হয় বাট লিগাল কোনো এগ্রিমেন্ট হয় না এটাতে। ঠিক আছে, এটা একটা রিস্কি ব্যাপার, বোথ পার্টির ক্ষেত্রেও এই সেম রিস্কটা থেকে যায়। বিকজ এখানে কেউ কি বলে ওটাকে, এখানে কেউ বাইরে থেকে তোমাকে হচ্ছে রেগুলেট করে না, কোনো রেগুলেশন নেই এই মার্কেটের। ঠিক আছে, এই মার্কেটের কোনো রেগুলেশন নেই। লাইক সাপোজ আমার সাথে এখানে কোনো একজন ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের কোনো কন্ট্রাক্ট হয়েছে যে যতদিন তুমি পাশ করবে না ততদিন তুমি পড়বে, সাপোজ। ভালো কথা, সে আমাকে এখানে মান্থলি ফিস পে করছে, আমি তাকে পড়াচ্ছি। এরকম তো হতে পারে যে তার হঠাৎ করে মনে হলো আমি পড়বো না, সে বেরিয়ে গেল। ঠিক আছে, আবার এরকমও হতে পারে যে আমার কোনো কারণে তাকে পছন্দ হলো না, আমি বললাম আমি তোমায় পড়াবো না। ঠিক আছে, সো ব্যাপারটা এরকম। ওকে, এবার ফরওয়ার্ড কন্ট্রাক্টটা ইউজলেস অ্যাজ সাচ, যেখানে বিশ্বাস নেই সেক্ষেত্রে ইউজলেস, একদমই তাই। কোনো কিছুরই প্রথম প্রথম ব্যাপার হয়। এবার এই যে ফরওয়ার্ড কন্ট্রাক্টটা, যখনই এই ফরওয়ার্ড কন্ট্রাক্টটাকে সিম্পল ভাবে আমি রেগুলেশনের আন্ডারে নিয়ে আসব, সেটাই হচ্ছে আমার ফিউচার। ঠিক আছে, যখনই সেম কনসেপ্ট, তাই আমি প্রথমেই বললাম ফরওয়ার্ড আর ফিউচার সেম। প্রথম মার্কেটে ফরওয়ার্ড কন্ট্রাক্ট এসেছিল, তারপরে এই সমস্যা হচ্ছিল, মানে যে যা যেমন ভাবে ব্যাপারটাকে ব্যবহার করছিল, মিসইউজ করছিল, অ্যান্ড আফটার দ্যাট তাই জন্য এখানে কনসেপ্ট আছে রেগুলেশন। সো এই রেগুলেশনের যে কনসেপ্টটা সেটা হচ্ছে ফিউচার কনসেপ্ট। এবং এই রেগুলেশনের ফিউচার কনসেপ্টে এখানে আমরা কি দেখতে পাই? এখানে আমরা দেখতে পাই যে এই জায়গায় এই ফিউচারে দিস ইজ ট্রেডেড এবং দিস ইজ রেগুলেটেড বাই দি শেয়ার মার্কেট। ঠিক আছে, বোঝা গেল? আগেরটাকে ট্রেড করা যেত না, ভালো করে বোঝো, আগেরটাকে ট্রেড করা যেত না, বাট এটাকে ট্রেড করা যায়। ঠিক আছে, কোনো রকম কোনো ডিফল্ট রিস্ক এতে নেই, নো রিস্ক ইন ফিউচার মার্কেট, নো রিস্ক, বিকজ এটাকে ট্রেড করা যায়। আগেরটাকে ট্রেড করা যেত না, আগেরটা হচ্ছে দুটো পার্টির মধ্যে সীমাবদ্ধ, বাট এবার এই এই পয়েন্টটাকে, এটাকে ট্রেড করা যায়, মানে আমি যদি মনে করি আমি এটাকে কেনা বেচা করতে পারি। এবার কিভাবে কেনা বেচা করতে পারি, ইটস নট ইন ইউর সিলেবাস, আই উইল নট এক্সপ্লেন দ্যাট। সিম্পল ফরওয়ার্ড ব্যাপারটা পুরোটা এরকম, ফরওয়ার্ডে কোনো রেগুলেশন নাই, আর ফিউচারে সেটাতে রেগুলেশন আছে এবং সেটাতে ট্রেড করা যায়। ঠিক আছে।